টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব কুতুব মিনারের কথা, এই নিবন্ধটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। আর আজকের এই ভিডিওতে এই নিবন্ধটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই বাড়িতে, স্কুলে বা গৃহশিক্ষকের কাছে এই নিবন্ধটা এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই নিবন্ধটার ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে খুব সহজ এবং সুন্দরভাবে যে ভিডিওগুলো দেওয়া আছে এই নিবন্ধটার ওপর, সেগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই নিবন্ধটা পড়া। তাহলে এর ওপরে থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কত রকম প্রশ্ন আসতে পারে সেটা দেখে নেব আমরা পরবর্তী স্লাইডে। দেখো, চলে এলাম পরবর্তী স্লাইড। কি লেখা আছে? বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এমসিকিউ, যেগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকছে, এগুলোর মান থাকছে 1। এরপরে আসছি আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যেগুলোর মান থাকছে 1, যেগুলোকে তোমরা একটা পূর্ণ বাক্যে বা একটা সম্পূর্ণ বাক্যে উত্তর করছো। এরপরে আসছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের কোয়েশ্চেন, যেগুলোতে তোমাদের 3টে কি 4টে বাক্যে আনসার করতে হচ্ছে, খুব বেশি করবে না। তারপরে থাকছে কি? তারপরে থাকছে হাতে কলমে। এই হাতে কলমেটা কি? এই হাতে কলমেটা হলো তোমাদের কুতুব মিনারের কথা পড়ার পরে তোমাদের যে পরের পেজেই দেখবে একটা হাতে কলমে বলে সেখানে কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো আমি এই অংশটাতে রেখেছি। অর্থাৎ হাতে কলমে যত সব রকমের যা কোশ্চেন ছিল তোমাদের বইয়ে, সেই সমস্ত কোশ্চেনই পেয়ে যাচ্ছ তোমরা হাতে কলমের মধ্যে। এরপরে আমরা চলে যাব আমাদের প্রথম বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ টাইপ কোশ্চেন। তবে অবশ্যই আমরা এর ফার্স্ট কোশ্চেন এমসিকিউ টাইপের কোশ্চেন ঢুকবো। তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে কতগুলো পর্ব বিভাজন করা আছে। কি সেই পর্ব বিভাজন? যেগুলোর মধ্যে আছে এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ বা হাতে কলমে। তোমাদের যখন যার যে প্রশ্নটা লাগছে সেখানে তোমরা এই পর্ব বিভাজন অংশটার থেকে তোমরা খুঁজে পেয়ে যাচ্ছ। এটা সম্পূর্ণই তোমাদের সুবিধার জন্য করা হয়েছে। চলে যাব এমসিকিউ এর প্রথম প্রশ্ন। এমসিকিউ এ লেখা আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এখানে কোন মিনারের কথা বলা হয়েছে? অর্থাৎ তোমাদের সবাই জানো কুতুব মিনারের কথা বলা হয়েছে। আর সৈয়দ মুস্তাফা আলী এই নিবন্ধটি লিখেছেন। কেন এই নিবন্ধ বলা হচ্ছে বলো তো? কারণ প্রবন্ধের থেকেও যখন ছোট হয় এবং এটি তথ্য সমৃদ্ধ, তাই সেটাকে বলা হচ্ছে নিবন্ধ। অর্থাৎ প্রবন্ধের যে সাইজ তার থেকে এটি ছোট, আকারে ছোট, এবং এটি তথ্য সমৃদ্ধ নিবন্ধ এবং সৈয়দ মুস্তাফা আলী রচিত। আর যে বিষয় নিয়ে এই নিবন্ধটি রচিত হয়েছে তা হলো কুতুব মিনার। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার কি বলা হয়েছে? ক তাজমহল, খ কুতুব মিনার, ঘতে আছে রাজভবন, ঘতে আছে মিনার। তাহলে আমরা সঠিক আনসার নিয়ে নেব কোনটা? অবশ্যই কুতুব মিনার, অপশন খ। আর আমি যখন এই এমসিকিউ গুলো বলছি, আলোচনা করছি, তোমরাও অবশ্যই সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে কমেন্ট বক্সে জানাও। আর আমি যতগুলো এমসিকিউ আলোচনা করব তার মানে স্কোর কত করছো, সেই এতগুলো এমসিকিউ এর মধ্যে তোমরা কত স্কোর করতে পারছো সেটাও আমার কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। চলে যাবো আমাদের পরের প্রশ্ন 2। কুতুব মিনারের নামটি যার নাম অনুসারে রাখা হয় তিনি হলেন কে? তিনি হলেন ক কুতুবউদ্দিন আইবক, খতে আছে ফিরোজ শাহ তুগলক,
গতে আছে আলাউদ্দিন খিলজি, ঘতে আছে মোহাম্মদ বিন তুগলক। তোমাদের টেক্সটে গ লেখা আছে, ঘ যেমন আছে তোমাদের টেক্সটে তুগলকটাকে গ লেখা আছে, এতে কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের কুতুব মিনারের নামটি যার নাম অনুসারে রাখা হয়েছে তিনি হলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক পাচ্ছি আমরা অপশন ক তে, তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ক। পরেরটায় চলে যাব 3। কুতুব মিনার হলো ক 3 তলার, খ 4 তলার, গ 5 তলার, ঘতে আছে 6 তলার। তাহলে কুতুব মিনার কি 5 তলার, এবং সেখানে আমরা সেই 5 তলার মধ্যেও কি কি ধরনের নকশা আছে সেটা অবশ্যই জানবো। তাহলে কুতুব মিনার হলো কত তলার? 5 তলার, অপশন গ রাইট আনসার। পরের প্রশ্ন 4 লেখা আছে অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিলেন। অশোক স্তম্ভকে দিল্লিতে কে নিয়ে এসেছিলেন? অশোক দেখবো কতে আছে আলাউদ্দিন, খতে আছে কুতুবউদ্দিন, গতে আছে ফিরোজ তুগলক, ঘতে আছে রাজা আহমেদ। তাহলে রাইট আনসার হবে ফিরোজ তুগলক, যিনি অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিলেন। অপশন গ হয়ে যাচ্ছে এখানে রাইট আনসার। পরের প্রশ্নে চলে যাব 5 লেখা আছে যে সাজানো নকশা দিয়ে কুতুব মিনারের 3য় তলা তৈরি তা হলো। 3য় তলা তৈরি কোন নকশা দিয়ে? কতে আছে কোণ, খতে আছে বাঁশি, গতে আছে কোণ ও বাঁশি, ঘতে আছে ছজ্জা। তাহলে রাইট আনসার হয়ে যাবে এখানে অবশ্যই কোণ। 3য় তলায় যেটি দিয়ে তৈরি হয়েছিল তা হলো কোণ। এগুলো মাথায় রাখতে হবে, 3য় তলা বা 4র্থ তলায় কি ছিল সেগুলো মাথায় রাখতে হবে। এখানে পেয়ে যাচ্ছি অপশন ক রাইট আনসার হিসাবে। পরে যাচ্ছি 6 লেখা আছে ইরান বলতে বোঝায়। ইরান বলতে বোঝায় কাকে? ক তুরস্ককে, খ পারস্যকে, গ আরব দেশকে, ঘ পাঞ্জাবকে। তাহলে এখানে হবে অবশ্যই পারস্যকে। রাইট আনসার হয়ে যাচ্ছে ইরান বলতে বোঝায় পারস্যকে। পরের প্রশ্ন 7 লেখা আছে সে বিষয়ে কণামাত্র সন্দেহের অবকাশ নেই। কোন বিষয়ে সন্দেহের অবকাশ নেই? কতে আছে ইমারত তৈরির বিষয়ে, খতে আছে শিল্পীদের জাতি বিষয়ে, গতে আছে চিন্তা ও রাজনীতি বিষয়ে, ঘতে আছে শিল্পীদের সফলতা বিষয়ে। তাহলে এটা কোন জায়গা থেকে দেয়া হয়েছে এই লাইনটা? প্রথমে সেটাকে আমাদের খুঁজে নিতে হবে। যখন বলা হচ্ছে যে মিনার কুতুব মিনার অর্থাৎ মিনার যেটা গড়া হয়েছে সেটার মধ্যে যেমন হিন্দুদের কারুকার্য অর্থাৎ সেখানে লতা পাতা ফুলের মালা এইসবের যেমন ছাপ রয়েছে বা চক্রের নকশা, এবং তার সঙ্গে কি মাঝে মধ্যে থাকছে আরবি লেখার সার, এবং এই সমস্তটাই তৈরি হয়েছে কি হিন্দুদের হাত ধরে। তাই বলা হচ্ছে যে সে বিষয়ে কণামাত্র অর্থাৎ সেই শিল্পীর সেই সেই জাতি বিষয় অর্থাৎ হিন্দুদের হাত ধরে যেহেতু তৈরি হয়েছে, সেই শিল্প কাজ যারা করেছে তারা হিন্দু ধর্মাবলম্বী, তাদের জাতি বিষয়ে কোনো কণামাত্র সন্দেহ নেই, এই কথাই বলছেন লেখক। তাহলে বলা হয়েছে যে সে বিষয়ে কণামাত্র সন্দেহের অবকাশ নেই। কোন বিষয়ে সন্দেহ নেই? কতে আছে ইমারত তৈরির বিষয়ে, খতে আছে শিল্পীদের জাতি বিষয়ে, গতে আছে চিন্তা ও রাজনীতি বিষয়, ঘতে আছে শিল্পীদের সফলতা বিষয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি শিল্পীদের জাতি বিষয়, অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীদের হাত ধরেই এই 2 ধরনের নকশাই তাদের হাত ধরেই তৈরি হয়েছে। অবশ্যই হিন্দু এবং মুসলিম সংস্কৃতির মিলন ঘটছে শিল্পের হাত ধরে। তাহলে এখানে হয়ে যাচ্ছে শিল্পীদের জাতি বিষয়, অপশন খ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরে চলে যাচ্ছি 8 লেখা আছে সমস্ত ইমারতেরই কি আছে? সমস্ত ইমারতেরই কি আছে? কতে আছে নিজস্ব সৌন্দর্য, খতে আছে ঐতিহাসিক তাৎপর্য, গতে আছে অপটিমাম সাইজ, ঘতে আছে ধর্মীয় প্রেক্ষাপট। যেটি আমরা এই নিবন্ধটির মধ্যে পাচ্ছি তা হলো অপটিমাম সাইজ, অর্থাৎ একটা নির্দিষ্ট সেই যে কাঠামোটা সেটাকেই বলা হচ্ছে অপটিমাম সাইজ, কোনো কিছু তৈরি করবার জন্য যে সাধারণ একটা কাঠামো তৈরি করার দরকার পড়ে তা হলো অপটিমাম সাইজ। অপশন গ হয়ে যাচ্ছে রাইট। পরের প্রশ্ন 9 লেখা আছে হিন্দু মুসলমানের একাত্মতা দেখা গিয়েছে। হিন্দু মুসলমানের একাত্মতা কোথায় দেখা গিয়েছে? ক
কলার প্রাঙ্গণে, খতে আছে ধর্মভাবনায়, গতে আছে রাজনীতিতে, ঘতে আছে কোথাও না। আমরা দেখেছি যে সৈয়দ মুজতবা আলী লিখছেন যে একমাত্র কলার প্রাঙ্গণে অর্থাৎ সঙ্গীত, নৃত্য এবং স্থাপত্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে হিন্দু এবং মুসলিম সংস্কৃতির মিলন ঘটতে দেখা যাচ্ছে। যদিও তাদের চিন্তা ভাবনা, এবং তিনি লিখেছেন যে তাদের চিন্তা ভাবনা রাজনীতির ক্ষেত্রে হয়তো তাদের বিস্তর ফারাক, তবে একমাত্র সঙ্গীত, নৃত্য এবং স্থাপত্যের কলার মধ্যে অর্থাৎ কলা যেগুলো সেগুলোর মধ্যে তাদের মিলন দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ক। পরেরটা চলে যাব 10 লেখা আছে কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন। কে মিনার গড়তে চেয়েছিলেন? ক আকবর, খ ইব্রাহিম লোদি, গতে আছে আলাউদ্দিন খিলজি, ঘতে আছে ঔরঙ্গজেব। তাহলে আমরা দেখতে পেয়েছি কি যে কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে কেউই সেই হিসাবে কোনো মিনারের গড়তে চাননি, কিন্তু একমাত্র আলাউদ্দিন খিলজি সেই সাহসটা দেখিয়েছিলেন। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন গ। এরপরে আসছি পরের 11 লেখা আছে মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে বলা হয়, তাকে কি বলা হয়ে থাকে? ক স্তম্ভ, খতে মিনারেট, গতে আছে কুতুব মিনার, ঘতে আছে শহীদ মিনার। রাইট আনসার হয়ে যাবে মিনারেট। মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তা হলো মিনারেট, যেগুলো সাইজে একটু ছোট হয়ে থাকে। এরপরে আসছি পরের প্রশ্ন 12তে লেখা আছে সমাধি নির্মাতা ছিলেন আরো ঘোরেল। কার সমাধি নির্মাতার কথা বলা হয়েছে? ক বাবরের, খতে আছে আকবরের, গতে আছে হুমায়ুনের, ঘতে আছে ঔরঙ্গজেবের। যে সমাধি নির্মাতার কথা বলা হয়েছে অর্থাৎ তার যে কাজ, সেই কাজের কথা বলা হয়েছে সেটা একদম তোমাদের টেক্সটের শেষের দিকে রয়েছে, তা হলো হুমায়ুনের। হুমায়ুনের সমাধি নির্মাতা ছিলেন আরো ঘোরেল। অবশ্যই কেন বলা হয়েছে আমরা সেই প্রশ্নেও আসবো পরের। নেক্সট 13তে লেখা আছে লেখক যে মিনারিকাটির নিজস্ব মূল্য দেখেছিলেন তা অবস্থিত। মিনারিকাটির যে নিজস্ব মূল্য অর্থাৎ সেটা কোথায় দেখেছিলেন? আহমেদাবাদে দেখেছিলেন। সেটা দেখেছিলেন তা কোথায় অবস্থিত দেখে নেব। ক কলকাতায়, খ দিল্লিতে, গতে আছে আহমেদাবাদ, ঘতে আছে পুনায়। রাইট আনসার হয়ে যাবে আহমেদাবাদ। আর অবশ্যই কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার দিল্লিতে অবস্থিত এবং সুলতানি আমলে এটি প্রতিষ্ঠিত হয়েছে বা তৈরি হয়েছে। তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের এমসিকিউ এর সব রকমের প্রশ্ন। এরপর আমরা কি করব? এরপর আমরা অবশ্যই নাম্বার কাউন্ট করব, যে তোমরা কে কত পেয়েছো অবশ্যই সেটা জানাতে হবে আমাকে কমেন্ট বক্সে। তাহলেই তো আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে। যদি প্রিপারেশন ভালো হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যারা নাম্বার ভালো করছো অবশ্যই তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে, কিন্তু যাদের প্রিপারেশন ভালো হচ্ছে না তাদের বুঝতে হবে যে কোথাও একটা খামতি থেকে যাচ্ছে, আর এই খামতি পূরণ করার জন্য দরকার একটা ভালো স্টাডি ফ্লো। আর অবশ্যই জেনে নিতে হবে কি সেই স্টাডি ফ্লো। চলো দেখে নেব কি সেই স্টাডি ফ্লো একটা ছোট্ট ভিডিওতে। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে।
তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? Step 1. Concept video. টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। Step 2. Live class and doubt clearing. টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। Step 3. Brief notes. নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। Step 4. Question and answer. আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। Step 5. Mock test. টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6. Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর আমরা চলে আসব আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ 1 নম্বর, যেগুলো তোমাদেরকে একটাকে দুটো বাক্যে উত্তর দিতে হবে। আসছি পরের প্রশ্ন। 1. ইরান ও তুরান বলতে কোন দেশকে বলা হয়েছে? ইরান বলতে পারস্যকে এবং তুরান বলতে তুরস্ককে বলা হয়েছে। তাহলে ঠিক আছে, তুরস্ককে বোঝানো হয়েছে। আচ্ছা, নেক্সট 2 দুয়ে লেখা আছে কুতুব মিনার কে নির্মাণ করেন, এটি কত তলার? তাহলে আমরা জানি কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেছিলেন এবং তা শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। আর এটি কত তলার? এটি হলো গিয়ে 5 তলার মিনার। তাহলে কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারেও কুতুব মিনার তৈরি হচ্ছে এবং এই নির্মাণ কাজ শুরু হয়েছিল, পরবর্তীকালে ইলতুৎমিশ এটিকে শেষ করছে। আর এটি কত তলার? না, এটি 5 তলার। আসছি 3 নম্বর প্রশ্ন। কুতুব মিনারের প্রথম তলার বিশেষত্ব কি? কুতুব মিনারে কতগুলো তলা পেয়েছিলাম? 5 তলা, এবং প্রথম তলার মধ্যে যেখানে থাকছে সেটা হলো বাঁশি এবং কোণ, সেগুলো পরপর সাজানো, বাঁশি এবং কোণের সাজানো নকশা পরপর দেওয়া। 4 নম্বর প্রশ্ন। কুতুব মিনারের চতুর্থ ও পঞ্চম তল পুনর্নির্মাণ করতে কে সাহায্য করেন? বলা হয়েছে চতুর্থ এবং যে পঞ্চম তল সেটি পুনর্নির্মাণ করতে সাহায্য করেন তুগলক বংশের অন্যতম প্রজাহিতৈষী একজন সম্রাট, তার নাম ছিল ফিরোজ তুগলক। তাহলে ফিরোজ তুগলক। নেক্সট 5 লেখা আছে কুতুব মিনারের পঞ্চম তলাটি কে সংস্কার করেন? কুতুব মিনারের পঞ্চম তলাটি সংস্কার করেন সিকন্দর লোদি। ছয় নম্বর প্রশ্নে এলাম। মিনার কাকে বলে? মিনার কাকে বলে জেনে নেব। অবশ্যই গম্বুজের মতন দেখতে হয়ে থাকে মিনার, আর এটি সুউচ্চ এক স্তম্ভ এবং আকারে বড় হয়ে থাকে।
তাহলে এবং চূড়া থাকে, সেটাকে বলা হয়ে থাকে মিনার। 7 নম্বর প্রশ্ন, মিনারেট কি? মিনারেট হলো মিনারের চেয়ে যেগুলো ছোট হয়, যেমন কুতুব মিনার যেমন সাইজে অনেক বড়, আর মিনারেট যেগুলো তার চেয়ে ছোট সাইজের হয় সেটাকে বলা হয়ে থাকে মিনারেট এবং ছোট চূড়া যুক্ত হয়। 8 নম্বর প্রশ্ন, হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘোরেল বলেছেন কেন? দেখো আমরা বলেছিলাম আলোচনা করব। ঘোরেল কথাটার মানে কি? ঘোরেল কথাটার অর্থ যেটা, যাকে আমরা খুব চালাক বলে থাকি। হুমায়ুনের সমাধি নির্মাতাকেও ঘোরেল বলা হয়েছে কারণ তিনি তার ইমারতটি যেটি তৈরি করেছিলেন সেটা সম্পূর্ণ মিনারিকাকে বর্জন করে বানিয়েছিল, সেই কারণেই বলা হয়েছে হুমায়ুনের সমাধি নির্মাতাকে ঘোরেল বলা হয়েছে। প্রশ্ন 9, আহমেদাবাদ নামটি কার নাম অনুসারে হয়? আহমেদাবাদ নামটি যার নাম অনুসারে হয় তিনি হলেন গুজরাটের রাজা এবং তার নাম আহমেদ। আহমেদ, গুজরাটের রাজা আহমেদ। প্রশ্ন 10 লেখা আছে বর্তমান গুজরাটের রাজধানীর নাম কি? বর্তমান গুজরাটের রাজধানীর নাম আহমেদাবাদ। 11 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের মুসলিম রীতি কিভাবে প্রকাশ পেয়েছে? কুতুব মিনারের গায়ে যে এক সারি সারি অন্তর লেখা ছিল, যে লতা পাতার সঙ্গে আমরা দেখতে পেয়েছি, মানে যে আরবি লেখার সার, এর মাধ্যমে মুসলমান রীতি প্রকাশ পেয়েছে। পরের প্রশ্ন 12 লেখা আছে এই সাহস কেউ দেখাননি। কোন সাহসের কথা এখানে বলা হয়েছে? কোন সাহসের কথা বলা হয়েছে না কুতুব মিনারের থেকে ভালো মিনার গড়ার সাহস কেউ দেখাননি। কেন দেখাননি? কারণ ওই যে কাজ, সেই কাজটা এতই মানে কিভাবে এই সাহস তারা পেয়েছিল, সৈয়দ মুস্তাফা আলীও তার রচনায় বলেছেন, অবাক হয়ে গেছেন তিনি, যে এত সুন্দর কাজ এই দ্বিতীয় কেউ তৈরি করার মতন সাহসী আর কেউ দেখায়নি। পরের প্রশ্ন 13 লেখা আছে একমাত্র তিনি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে। তিনি বলতে এখানে কার কথা বলা হয়েছে? তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি বলতে এখানে আলাউদ্দিন খিলজির কথা বলা হয়েছে। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে মিনারের সঙ্গে, অর্থাৎ মিনারের যে কারুকাজ, যে চিত্রকর, যে কলার ব্যবহার এবং তার যে গঠনশৈলী, মানে যে গঠন, সেই গঠন মানে সে এতটাই এক অভিনব যে ওই রকম আর তৈরি করার কথা দ্বিতীয় কোনো শিল্পী এ কথা ভাবেইনি। তো একমাত্র যিনি ভেবেছিলেন তা হলো আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন 14, কুতুব মিনারের হিন্দু স্থাপত্য রীতি কিভাবে প্রকাশ পেয়েছে? তাহলে বলতে হবে যে কুতুব মিনারে হিন্দু স্থাপত্য রীতি কিভাবে প্রকাশ পেয়েছে, যখন আমরা তার গায়ে পাতা, লতা পাতা, ফুলের মালা এবং চক্রের নকশা পাচ্ছি, তখন সেখানে আমরা বুঝতে পারছি যে হিন্দু যে সংস্কৃতি, সেই হিন্দু সংস্কৃতির ছাপ সেখানে রয়ে গেছে। পরের প্রশ্ন 15, আহমেদাবাদ শহরে কার নামে মসজিদ আছে? আহমেদাবাদ শহরে রানী সিপ্রির নামে মসজিদ আছে। রানী সিপ্রির নামে মসজিদ আছে। এখানে শেষ হচ্ছে আমাদের ভিএসকিউ অর্থাৎ ভেরি শর্ট আনসার কোশ্চেনে সমস্ত রকম প্রশ্ন। এরপর আমরা চলে যাব ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে। ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলোর মার্কস থাকছে 2, অর্থাৎ খুব বেশি কথায় না, 2 কি 3টে বাক্যে তোমাদের উত্তর দিতে হচ্ছে। দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্নে লেখা আছে অনেক ভেবেচিন্তেও এর কোনো উত্তর দিতে পারেননি। কিসের উত্তর না দিতে পারার কথা বলা হয়েছে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার হলো কুতুব মিনার।
এই কুতুব তৈরির যে সাহস সেটা মানে যে করেছিল সে কোথা থেকে পেল এই সাহস, সেই উত্তর দিতে কেউ পারেননি। এবং কাদের না পারার কথা বলা হয়েছে, নিজের কথা সৈয়দ মুস্তাফা আলী নিজের কথা বলেছেন, এছাড়াও বলেছেন কানিংহাম, ফার্গুসন, স্টিফেন, এই সমস্ত মানুষদের কথা বলেছেন। অর্থাৎ যিনি এই স্থপতিত্ব মানে যে স্থাপত্য কলা নির্মাণ করে মানে স্থাপত্য নির্মাণ করেছে, তারা ভেবে পাননি যে কিভাবে এই মিনার তৈরি করবার সাহস তারা কি করে পেল, সেই কারণেই উক্ত কথাটি বলা হয়েছে। পরের প্রশ্ন 2 লেখা আছে ইমারত তৈরি করা কত সোজা, লেখকের এ কথা বলার কারণ কি? লেখকের এ কথা কেন বলেছেন কেন? কারণ ইমারত তৈরির ক্ষেত্রে দরকার কি হয়ে থাকে, গম্বুজ, যে কারিগর আর কি তারা কিভাবে তৈরি করে, গম্বুজ দেয়, থাম দেয়, বিভিন্ন মিনারে মানে সজ্জা, বিভিন্ন কার্নিস তৈরি করে, সেগুলো এই সমস্ত তৈরি করার মধ্যে দিয়ে যে নানা ধরনের যে নির্মাণ শৈলী, সেই নির্মাণ শৈলীর মধ্যে দিয়ে তাদের কাছে অনেক কিছু উপকরণ থাকে। সেই উপকরণগুলো থাকে বলে তারা সেগুলো বিভিন্নভাবে ব্যবহার করবার সুযোগ পায়। আবার অন্যদিকে মিনারের ক্ষেত্রে সেই সমস্ত উপকরণ ব্যবহারের সুযোগ থাকে না, অর্থাৎ সেই কার্নিশ বা গম্বুজ বা সেইভাবে থাম বা ব্র্যাকেট তৈরি করা এগুলোর কোনো রকম মানে তারা ব্যবহার করতে পারে না। সেই কারণে যে সোজা একটা খাড়া স্তম্ভ তাদেরকে তৈরি করতে হয় এবং তার মধ্যে যে সৌন্দর্য তৈরি করা, সেই সৌন্দর্য সৃষ্টি করা, যা বেশ শক্ত কাজ। তাই লেখক এই কথা বলেছেন যে যারা ইমারত তৈরি করে তাদের ক্ষেত্রে তাদের হাতে অনেক উপকরণ আছে, ফলে তারা সেটাকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারে। কিন্তু যারা মিনার তৈরি করা যথেষ্ট শক্ত কাজ, কারণ এই যে সোজা একটা খাড়া স্তম্ভ তৈরি করা, তার মধ্যে যে কারুকার্য করা, সেই কারুকার্য করা যথেষ্ট কঠিন। তাই তিনি একথা বলেছেন। এরপরে আসবো 3 লেখা আছে দিল্লির অতি অল্প রাজাতেই এই দ্বিতীয় গুণটি পাওয়া যায়। কোন গুণের কথা এখানে বলা হয়েছে? কোন গুণের কথা বলা হয়েছে না, সৈয়দ প্রথমে এই ধরনের কিছু প্রশ্নগুলোতে বলে নেবে তোমরা যে সৈয়দ মুস্তাফা আলীর লেখা কুতুব মিনারের কথা রচনাংশ থেকে এটি নেওয়া হয়েছে। তারপরে বলবে যে এখানে ফিরোজ তুগলকের কথা বলা হয়েছে, যিনি নিজে উৎসাহের সঙ্গে যেমন ইমারত তৈরি করতেন, ঠিক তেমনই আবার অন্যের যদি কোনো ইমারত বা মিনার ভেঙে যায় তাহলে সেগুলো তিনি মেরামত করে দিতেন। তাহলে ফিরোজ তুগলকের এই গুণটির কথাই বলা হয়েছে। তাহলে তারা যেমন তৈরি করতো, আবার দ্বিতীয় গুণ বলতে তারা যেমন তৈরি করতো, মিনার যেমন তৈরি করতো, ইমারত তৈরি করতো, আবার সেগুলো যখন ভেঙে যেত, অন্য কারোর যদি সেটা ভেঙেও যেত তাহলে তিনি আবার সেটা করে দিতেন। তাহলে দ্বিতীয় এই গুণটার কথাই এখানে বলা হয়েছে, যেটি ফিরোজ তুগলকের ছিল, যে অন্যের ইমারত ভেঙে গেলেও তিনি সেটা তৈরি করে দিতেন, নির্মাণ করে দিতেন। পরেরটা 4 লেখা আছে সে মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি। এখানে কিসের কথা বলা হয়েছে? কি বলা হয়েছে না, কুতুব মিনারের যে নকশা পাওয়া যায়, সেই নকশার মধ্যে আমরা দেখি যে হিন্দু রীতি যেমন দেখতে পাওয়া যায় তেমন মুসলিম রীতিও, অর্থাৎ তাদের সংস্কারও দেখতে পাওয়া যায়, তাদের সংস্কারের ছবিও দেখতে পাওয়া যায়। কি করে দেখতে পাওয়া যায় না, যে মিনারের যে পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনার তার মধ্যে দিয়ে মুসলমানরা যে করেছেন তার নমুনা দেখতে পাওয়া যায়। সৈয়দ মুস্তাফা আলী লিখেছেন এবং অবশ্যই এগুলি যেগুলো করা হয় সেগুলো যথেষ্ট পর্যবেক্ষণ করেই বলা হয়। এমন তো নয় যে আমরা দেখছি বা বলে দিচ্ছি, এটা সবাই পর্যবেক্ষণ করে এবং একসঙ্গে একত্রিতভাবে সে কাজ করেন এবং কাজ করার পরে এটি বলা হয়। তো এই যে মিনারটার যে পরিকল্পনা করা হয়েছে, সেই মিনার পরিকল্পনা করেছে মুসলমানরা, এবং যে খোদাইয়ের যারা অর্থাৎ শিল্প কাজ যারা করেছে তার মধ্যে আমরা হিন্দু শিল্পীদের পরিচয় পাওয়া যায়, হিন্দু শিল্পীদের পরিচয় পাই। তাহলে এই যে সমন্বয়, এই সমন্বয় বা মিলনের কথাই উক্ত অংশে বলা হয়েছে। আমরাও দেখেছি যে কলার ক্ষেত্রেও আমরা দেখেছি হিন্দু মুসলমান সংস্কৃতির মেলবন্ধন দেখতে পাওয়া গেছে, এটি সৈয়দ মুস্তাফা আলীও জানিয়েছেন। পরের প্রশ্ন 5 লেখা আছে আজও সেটি আটুট আছে। কি আটুট আছে না, কুতুব মিনারের যে
নকশা, সেই নকশায় যে স্থাপত্য যে শিল্প, সেই স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বলেছেন যে তাদের হিন্দু মুসলমানের যে মিলন, সেই মিলন আজও অবধি সেই মানে কলার ক্ষেত্রে যে মিলন তা এখনো পর্যন্ত অটুট রয়েছে। তাদের চিন্তার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে তাদের ভিন্নতা দেখতে পাওয়া গেলেও, অর্থাৎ হিন্দু মুসলমানদের ভিন্নতা দেখতে পাওয়া গেলেও এক স্থাপত্য, সঙ্গীত বা নৃত্যের ক্ষেত্রে তাদের মিলন এখনো পর্যন্ত অটুট রয়েছে। পরের প্রশ্ন 6 লেখা আছে সর্বকলাতেই এ সূত্র প্রযোজ্য, কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূল সূত্র। সূত্রটি কি? বলা হয়েছে সর্বকলাতেই এ সূত্র প্রযোজ্য, কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূল সূত্র। সূত্রটি কি? তাহলে প্রত্যেক ইমারতেরই একটা কি থাকে? একটা অপটিমাম সাইজ থাকে, অর্থাৎ একটা কাম্য যে আকৃতি, যে কিরকম হবে, সর্বাধিক যে কাম্য আকৃতি, সেই আকৃতিটাকে মেনটেন করা হয়। এবং তার চেয়ে বড় কিংবা যদি ছোট হয়ে যায় তাহলে সেটা খুব ভালো মানে খুব ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এবং সেই সাইজটা, অর্থাৎ সেই অপটিমাম সাইজটা সবাইকে মেনে চলতে হয়। তার চেয়ে বড় যেমন তৈরি করা যায় না, তেমন তার চেয়ে ছোটও করা যায় না, এবং তাহলে দেখতেও ভালো হয় না। পরের প্রশ্নে আসছি 7 লেখা আছে রানী সিপ্রির মসজিদের মিনারিকার নিজস্ব মূল্য আছে বলে লেখক কেন মনে করেন? লেখক কেন মনে করেন না, তোমাদের বলতে হবে যে গুজরাট এবং রাজপুতানার মেয়েদের হাতে যে বিচিত্র যে আকারের বিভিন্ন যে তারা যে চুড়ি পরতো, যে বালা পরতো, সেই সমস্ত চিত্রকলার ছাপ দেখতে পাওয়া যায়। এবং এই যে গঠনশৈলী, যে অভিনব গঠনশৈলী, তার রানী সিপ্রির মসজিদের যে মিনারিকাটি গড়ে উঠেছিল, সেই গঠনশৈলী দিয়ে যেমন বালা বা চুরির মতন দেখতে, সেগুলো সেই মিনারিকাটা একটা বিশেষত্ব তৈরি করেছে। সেই কারণেই বলা হয়েছে যে এর একটা নিজস্ব মূল্য আছে, অর্থাৎ যারা এই স্থাপত্য তৈরি করেছে তারা এমনভাবেই তৈরি করেছে যার মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা নিজস্বতা খুঁজে পাওয়া যায়। এই নিজস্বতাটার কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন 8 লেখা আছে তাজের নির্মাতা কিভাবে কুতুবের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন? তাহলে কুতুব তো অসাধারণ একটা নির্মাণ কাজ, সেই কারণেই বলা হয়েছে যে তাজমহল যে নির্মাণ করেছেন সে তার এতটাই সাদামাটাভাবে তৈরি করেছে যে কুতুবের ধারে কাছে, মানে তার ধারে কাছেই সে যায়নি, এবং সেটা মেনেও নিয়েছে যে ওইভাবে ওই রকম মানে একটা অসম্ভব কাজ সে করে উঠতে পারবে না। সেই কারণে সে যে মিনারিকাটি তৈরি করেছে সে অত্যন্ত সাদামাটাভাবে সেটি তৈরি করেছে, যার সাথে কুতুব কোনো তুলনাতেই আসে না। সেই কারণেই বলা হয়েছে যে তাজের নির্মাতা কুতুব মিনারের শ্রেষ্ঠত্বকে মেনে নিয়েছেন, এবং তিনি যা নির্মাণ করেছে তা অত্যন্ত সাদামাটাভাবে নির্মাণ করেছে, যার সাথে কুতুবের কোনো তুলনাই চলে না। এখানেই শেষ হচ্ছে আমাদের SAQ টাইপ, অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্সের সব রকমের প্রশ্ন। এরপরে আমরা চলে যাব আমাদের হাতে কলমে অংশে। হাতে কলমে তোমরা জানো যে টেক্সট বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের, সেই প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন লেখা আছে, দেখো, অনধিক 2টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কি লেখা আছে? ফার্স্টে, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিলেন? সবাই তোমরা জানো, আগেও আলোচনা হয়েছে, তাহলে ফিরোজ তুগলক অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিলেন। পরের প্রশ্ন 1.2, কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন? তাহলে বলবে যে কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারে এটি রাখা হয়েছে, এবং সেই কারণেই হয়তো কুতুব মিনার, এটার যে নির্মাণ কাজ তিনি সম্ভবত শুরু করেছিলেন বলে ধরা হয়। এবং অনেকের মতে যে সুফি সাধক রাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি স্মৃতি রক্ষা করার জন্য কুতুবউদ্দিন আইবক এটি নির্মাণ করেছিলেন। এর পরেরটা আসছি 1.3, কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন? কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য কে মিনার গড়ার চেষ্টা করেছিলেন? আলাউদ্দিন খিলজি। পরের প্রশ্ন যাব,
1.4 বলা হয়েছে মিনারেট বা মিনারিকা কি, মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়? তাহলে মিনার হলো একটা স্তম্ভ, আবার মসজিদ, সমাধি বা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে সেটাকে বলা হয়ে থাকে মিনারেট বা মিনারিকা। তাহলে মসজিদ, সমাধি বা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যেটা থাকে সেটাকে বলা হয়, যে মিনার থাকে সেটাকে বলা হয়ে থাকে মিনারেট বা মিনারিকা। এবং দুটোর মধ্যে যে পার্থক্য সেটা হলো মিনারের সাধারণভাবে উচ্চতায় মিনারের চেয়ে অনেকটা ছোট হয়ে থাকে। তাহলে মিনার উচ্চতায় বড়, মিনারের উচ্চতায় ছোট, এবং মসজিদ, সমাধি বা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে এগুলো তৈরি হয়। পরের প্রশ্ন 1.5, আহমেদাবাদ শহরটি কোন রাজার নাম অনুসারে হয়েছে? এই শহরটি কোন রাজ্যের রাজধানী? একই বলবে যে সুলতান আহমেদের নাম অনুসারে হয়েছে এবং গুজরাট রাজ্যের রাজধানী। নেক্সট, কানিংহাম, ফার্গুসন আর সৈয়দ আহমেদ, এদের সম্বন্ধে কি বলতে বলা হয়েছে? এদের সংক্ষিপ্ত পরিচয় দিতে বলা হয়েছে। তাহলে কি পরিচয় দেবে? কানিংহাম অর্থাৎ যারা এই সমস্ত বিভিন্ন যে স্থাপত্যগুলো এগুলোর বিশ্লেষণ করেন এরা। তাহলে এনার পুরো নাম, কানিংহামের পুরো নাম হলো স্যার আলেকজান্ডার কানিংহাম। ইনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করতেন এবং চাকরি করার পরে তিনি প্রায় 1866 মতন সালে তিনি অবসর নেন এবং অবসরের পরে তিনি কি করেছিলেন? তিনি যে পুরাতত্ত্ব বিভাগ, সেই পুরাতত্ত্ব বিভাগে সার্ভেয়ার পদে নিযুক্ত হয়। সার্ভে মানে বিভিন্ন বিষয়ে সার্ভে করে তারা রিপোর্ট জমা দিত এবং সেই পুরাতত্ত্ব বিষয়ে গবেষণা, অর্থাৎ বিভিন্ন রকম যে আগের বিভিন্ন আদি যে নিদর্শন, সেই সমস্ত নিদর্শনের বিষয়ে তারা তাদের যে চিন্তাভাবনা, সেই সমস্ত চিন্তাভাবনা বা থিসিস তারা জমা দিত। এবং প্রাচীন যে ভারত, সেই প্রাচীন ভারত সম্বন্ধে অনেক তথ্য এই কানিংহামের হাত ধরে পাওয়া যায়। তিনি যথেষ্ট ভাষাতত্ত্ববিদ হিসাবেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। এরপরে আমরা আসবো ফার্গুসন। তাহলে কানিংহাম হয়ে গেল, এরপরে আসবো ফার্গুসন। ফার্গুসন কি? ইনি হলেন স্কটিশ একজন পুরাতত্ত্ববিদ, যার পুরো নাম ছিল জেমস ফার্গুসন। প্রথম দিকে তিনি কি করেছিলেন? যে ইউরোপীয় ভারততত্ত্ব নিয়ে তিনি গবেষণা করেছিলেন, মানে ইউরোপীয় যে ভারততত্ত্ব, সেই ভারততত্ত্ব নিয়ে তিনি গবেষণা করেছিলেন। পরবর্তীকালে তিনি কি করেছিলেন? ভারতীয় পুরাতত্ত্ব, সেই ভারতীয় পুরাতত্ত্ব নিয়েও তিনি উল্লেখযোগ্য গবেষণা করেছিলেন। তাহলে এরা সবাই সেই পুরাতত্ত্ব, অর্থাৎ বিভিন্ন যে পুরাণের বিভিন্ন রকম অনুষঙ্গ দিয়ে তারা সেগুলো দিয়ে তারা মানে তার ভিতরে ইতিহাস কি লুকিয়ে আছে সেগুলো তারা আমাদের কাছে হাজির করত। সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদের অনেক গবেষণা রয়েছে এবং অনেক গবেষণার মধ্যে তার যে পাণ্ডিত্যপূর্ণ অবদান রয়েছে, বহু ক্ষেত্রে পুরাতত্ত্বের ক্ষেত্রেও তিনি স্যার উপাধি পেয়েছিলেন। এরপরে আসছি পরেরটা 3 লেখা আছে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির 5টি বিশিষ্টতা উল্লেখ করো। তাহলে বলা হয়েছে কুতুব মিনারকে কেন সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে? কারণ কুতুব মিনার সর্বশ্রেষ্ঠ মিনার, কারণ ইংরেজরা একে সর্বশ্রেষ্ঠ মিনার হিসাবে স্বীকৃতি দান করেছে। এবং এটি কি? 5 তলা বিশিষ্ট একটি মিনার, যাতে বাঁশি এবং কোণ পরপর সাজানো অবস্থায় রয়েছে। দ্বিতীয় তলার ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে কি? দ্বিতীয় তলাতে রয়েছে শুধু বাঁশি, তৃতীয় তলাতে রয়েছে কোণ। তবে চতুর্থ এবং পঞ্চম তলা কি হয়েছিল? পঞ্চম তলা বজ্রপাত, অর্থাৎ বজ্রপাতের ফলে এই দুটো তলা নষ্ট হয়ে গেছিল। ফলে সেই সম্পর্কে, সেই শিল্পকর্ম সেটা কিরকম ছিল সেই সম্বন্ধে কোনো কিছু জানা যায়নি। আর একটা 3 নম্বর পয়েন্ট কি বলা যেতে পারে? যে কুতুব মিনারের আর একটি অন্যতম কারণ হলো, সেটা হলো যে এই যে স্থাপত্য তৈরির যে দক্ষতা, এই দক্ষতা যে সমস্ত শিল্পীরা তৈরি করেছিলেন, সেই শিল্পীদের মধ্যে মানে যে দক্ষতা তারা দেখিয়েছেন তা বিরল।
দেখতে পাওয়া যায় না। নিচতলা থেকে ওপরতলা পর্যন্ত যে সামঞ্জস্য রাখা হয়েছে, যে গম্বুজের মতন বিষয়টি, সেটাকে যে ছোট এবং যেগুলোকে ভাগ করা হয়েছে এবং 5টা তলা হিসাবে যে ভাগ করা হয়েছে এবং তার মধ্যে দিয়ে যে ব্যালকনি বা বারান্দা করে করে সেটাকে মানে আরো সুন্দর করে তোলা হয়েছে, সেই সাজানোটাকে, যেটা এই কুতুব মিনারের আরো সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করেছে। 4 নম্বর বলা যেতে পারে কি, যে এই সমস্ত যে শিল্পীর যে প্রপোর্শন বা যে বিভিন্ন তলার যে সামঞ্জস্য, তার যে বিভিন্ন রকমভাবে যে স্থাপত্যের যে তিনি পরিচয় রেখেছেন, অর্থাৎ সেই মিনারিকার যে প্রপোর্শন বা সামঞ্জস্য সম্বন্ধেও তার একটা অভিনব দক্ষতা দেখতে পাওয়া যায়। আর 5 নম্বরে বলা যেতে পারে যে হিন্দু মুসলিম সংস্কৃতির যথার্থ সমন্বয় দেখতে পাওয়া গেছে। তার যে শিল্পকাজের মধ্যে যেমন আরবি লেখার সঙ্গে হিন্দু সংস্কৃতির লতা পাতা ফুলের মালার যে মিলন তাদের মধ্যে, অর্থাৎ কলার ক্ষেত্রে বা স্থাপত্য কলার ক্ষেত্রে হিন্দু এবং মুসলিম সংস্কৃতির মিলন দেখতে পাওয়া গেছে। এবং গোটা মিনারটির পরিকল্পনা করেছে মুসলিমরা, এবং যে কারু কাজ করেছে অর্থাৎ কারুশিল্পের যে পরিচয় দেখতে পাওয়া যায় তা করেছে হিন্দুরা। তাহলে এই 5টি বিশিষ্টতায় বা এই 5টি বৈশিষ্ট্যই কুতুব মিনারকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার হিসাবে তুলে ধরেছে। পরের প্রশ্ন 3.2, মিনারটির গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কিভাবে ধরা পড়েছে তা লেখো। তাহলে একইভাবে বলতে হবে তোমাদের এখানে হিন্দু মুসলমানের সংস্কৃতির যে পরিচয়, অর্থাৎ শিল্পের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এবং মিনারটা তৈরির ক্ষেত্রে মুসলিমদের অবদান এবং কারু শিল্পের ক্ষেত্রে হিন্দুদের অবদান, এটি বলতে হবে। পরের প্রশ্নে আসছি 3.3, কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্য কীর্তির প্রসঙ্গ এনেছেন? অন্যান্য যে স্থাপত্য কীর্তির কথা বলা হয়েছে সেটা হলো আলাউদ্দিন খিলজি কথা বলা হয়েছে, মানে আলাউদ্দিন খিলজি কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার তৈরি করতে ভেবেছিল আর কি, সেই কথাটা বলতে হবে। এবং আলাউদ্দিন মিনার গড়তে আরম্ভ করেছিলেন ঠিকই, কিন্তু কুতুবের যে দ্বিগুণ ঘের বিশিষ্ট বা মানে অনেকটা বড়, আর তাছাড়া উচ্চতাতেও অনেকটা গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু যারা এই শিল্পকাজ না, মানে এই মিনারটা তৈরি হয়, অর্থাৎ রাজার সেই সময়কালেই তার কি হয়, মিনার তৈরি করার সময় তার মৃত্যু হয়। এই মৃত্যু হওয়ার পরে মোগলরা আর মিনার গড়তে চেষ্টা করেননি। তাজমহলের ক্ষেত্রেও দেখতে পাওয়া গেছে কি, তাজমহল যারা গড়েছে তারা একদম মিনারিকাটা একদম সাদামাটা করে তৈরি করেছে। এবং হুমায়ুনের যে সমাধি নির্মাতা, সেই সমাধি নির্মাতাও কি করেছে, মিনারিকা ছাড়াই সেই সমাধিটি গড়ে তুলেছে। আহমেদাবাদে একমাত্র বেগম রানী সিপ্রিন মসজিদে যে সুন্দর মিনারিকা দেখতে পাওয়া গেছে সের কথা বলা হয়েছে এর মধ্যে, নিবন্ধটার মধ্যে। আর এছাড়াও ইংরেজরা কি করেছিল, রাজভবন, সেক্রেটারিয়েট বা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেছিল, কিন্তু সেগুলো কখনোই কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিতে পারেনি, বা পারেনি বলার দরকার নেই, কুতুব মিনার সঙ্গে পাল্লা দিতে চায়নি। মানে যারা এই শিল্পকর্ম করেছে তারা এই কুতুব মিনারের সঙ্গে তা পাল্লা দিতে চায়নি। পরের প্রশ্ন আসছে 3.4, আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি কেন? করতে পারেননি? কারণ এই মহত্তর স্থাপত্য না গড়তে পারার কারণ ছিল যে তিনি যে মিনারটা গড়তে চেয়েছিলেন সেই মিনারটা ছিল দ্বিগুণ ঘের বিশিষ্ট, মানে কুতুব মিনারের থেকে দ্বিগুণ ঘের বিশিষ্ট এবং উচ্চতায় অনেকটা বেশি। কিন্তু মিনারের কাঠামো সম্পূর্ণ শেষ না হতে হতেই তার মৃত্যু হয়, তিনি চলে যান বলতে তার মৃত্যু হয়। তাই কুতুব মিনারের যে মহত্তর স্থাপত্য আর করা হয়ে ওঠেনি, বা এই স্থাপত্যকর্মের যে প্রয়াস, অভিনব, মানে এই ভীষণ যে প্রয়াস, সেটাও আর কেউ দেখাননি। তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের কুতুব মিনারের কথা, এই নিবন্ধটার ওপর সব রকমের প্রশ্নোত্তর। তোমরা অবশ্যই টিউটোপিয়ার সাথে থাকবে আর খুব ভালো করে কুতুব মিনারের কথা পড়ে ফেলবে। আমরা চলে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থাকবে।